প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি দলীয় জোটের নেতৃত্বাধীন সরকার গঠনের অপেক্ষা মাত্র। সম্ভবত আজ বাদে কাল নতুন সরকার শপথ নেবে এবং দায়িত্ব গ্রহণ করবে। তার মধ্য দিয়ে নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ কি হবে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমরা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক অধ্যাপক AKM এনামুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শকের, আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে সূচনা বক্তব্যে এটুকু বলা প্রয়োজন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকার নানান মুখে উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি থেকে যাতে দেশকে একটি স্বাভাবিক অর্থনীতিতে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে। কিন্তু তারপরও বিদায়ী অন্তর্বর্তী সরকারের এই 18 মাসের সময়কালে সময় শেষে আমরা যা দেখলাম যে আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন বা কাঙ্ক্ষিত অর্থনৈতিক স্থিতিশীলতা সেটি কিন্তু পুরো মাত্রায় এখনও অনুপস্থিত বা পুরনো মাত্রায় ফিরে আসেনি। কেন এই অবস্থা হলো, বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে 3-0 থিওরি সেটি বাংলাদেশে কতটুকু কাজ করেছে সেটি প্রথমে জানতে চাই অধ্যাপক এনামুল হক। যেটা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, আমরা গত 15-17 বছরে যেটা ছিল সেটা ছিল জবলেস গ্রোথ। আমাদের ইকোনমিক গ্রোথ ছিল কিন্তু জব তৈরি হয়নি, যেটার ফলশ্রুতিতে আন্দোলন। প্রফেসর ইউনূসের সরকার যখন আসলেন তখন এরকম একটা অর্থনীতিকে হঠাৎ করে মোড় ঘোরানো খুব ডিফিকাল্ট ছিল। সুতরাং প্রথমত এটা এই সরকারের জন্য হয়তো বা ড্রাই রান, যে তারা বুঝতে পারছেন যে চট করে ইকোনমিকে মুভ করানো খুব ডিফিকাল্ট হবে, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছিল যে অনেকগুলো প্রজেক্ট চলতেছিল, এগুলো সব আসলে ইনভেস্টমেন্ট প্রজেক্ট, এগুলোতে জব হয়তো ইমিডিয়েটলি গ্রো করবে না। কিন্তু ইকোনমিতে মূলত যেটা ছিল সেটা হচ্ছে আস্থার অভাব। আমাদের বিনিয়োগকারীরা দেশে আস্থা রাখতে পারে না। এটা আজকের না, এটা 17 বছর যাবতীয় দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হচ্ছে এর একটা মূল কারণ ছিল তারা দেশকে আস্থায় আনতে পারেনি। সুতরাং আমার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সকলের কাছেই যে আমি দেশে থাকব। ইভেন আপনি দেখেন প্রফেসর ইউনূসের সরকারের একটা বিশাল অংশ, তার উপদেষ্টা পরিষদের একটা বড় অংশ কিন্তু অনেকেই দেশের নাগরিক না। কিন্তু দেশে থাকব, দেশকে ভালোবাসবো, এই চিন্তা থেকে নতুন সরকারের চিন্তা করা উচিত। যদি নিজেরাই দেশে না থাকতে চায়, সেই দেশে সেই সরকারের পরিবর্তন আসবে না। সুতরাং প্রফেসর ইউনূসের ব্যর্থতার পেছনে যদি ইকোনমিক্যালি বলেন, অনেকেই ধারণা করছে যে ওনার অনেক উপদেষ্টা এই দেশে থাকবেন না। অনেকেই এবার অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু অনেকে দেশে থাকবেন না। আপনি দেখেন অলরেডি একজনকে নিয়ে আলোচনা চলছে বাজারে, প্রত্যেকে আলোচনা করছে। তার মানে হচ্ছে যারা নিজের, এবং ওনার মন্তব্য আমি আজকে পড়ছিলাম পত্রিকায়, উনিও হতাশ এই সেন্সে। সুতরাং খুব ডিফিকাল্ট ছিল। দ্বিতীয় যেটা ছিল, যেটা দুর্নীতি অথবা চাঁদাবাজি যদি বলি, এটাকে ওই প্রফেসর ইউনূসের সরকার আটকাতে পারে নাই। এটা ইম্পর্টেন্ট বোঝা, এই কারণে যে যদি চাঁদাবাজি দুর্নীতি থেকে সরকার দেশকে রক্ষা করতে না পারে, তাহলে ইনভেস্টাররা বলবে আমি ইনভেস্ট করব কি জন্য, আমার প্রফিটটাই যদি চাঁদাবাজির পেছনে চলে যায় তাহলে আমি ইনভেস্ট করে কি করব। সুতরাং এই আস্থাটা তৈরি করতে হবে, এবং এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। প্রফেসর ইউনূসের যে বক্তব্যগুলো সমাজে আসছে ভালোভাবে, সেটা ছিল যে আমি চাই শোষণহীন সমাজ। এটা আমরা চাই, আমার ধারণা এটাতে কোনো দ্বিমত নাই। উনি যেটা চাচ্ছিলেন যে সমাজে এমপ্লয়মেন্ট গ্রো হবে, ইকোনমিক গ্রোথ থাকবে, কার্বন নিঃসরণে 0, আমার মনে হয় এটা লং টার্ম, এটা শর্ট টার্ম ঠিক এফেক্টিভ না। এটা হয়তো উনি অনেকটা, আমরা সরকার পরিচালনার সময় একটা প্যাশনেটলি কাজ করি। অনেকে এভাবে চিন্তা করে যে আমরা যতটা না মনন দিয়ে চিন্তা দিয়ে কাজ করি, তার চেয়ে বেশি আমরা প্যাশনেটলি কাজ করি। হয়তো বা কিছুটা ওনার প্যাশন ছিল, উনি একভাবে দেশকে দেখতে চান। কিন্তু আমার ধারণা যে 0 কার্বন এমিশনটা এত তাড়াতাড়ি সম্ভব না, এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট।
এটাকে নিয়ে যদি জোর করি তাহলে আমাদের অনেক উন্নতি ব্যাহত হবে। সুতরাং আমার হিসাবে যে উনি মোড়টা এইভাবে ঘোরাতে পারছেন, মানুষের মনে আস্থা তৈরি করছেন, ইলেকশনটা ভালো হলো, কিন্তু বিনিয়োগ আনার যে প্রচেষ্টা ছিল খেয়াল করে দেখেন এটা আসে না। এবং আমরা অনেকে বলেছি যে এটা আসবে না। এই কারণে আসবে না, দেশি বিনিয়োগকারী যদি বিনিয়োগ না করে বিদেশের দেশে আসবে না। সেক্ষেত্রে আপনার দারিদ্র, শূন্য দারিদ্র এবং কর্মসংস্থান, একবারে বেকারত্ব, শূন্য বেকারত্বের যে কথাটা, সেখানটাতে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? যতক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না বেকারত্ব দূর হবে না। সরকারের বেতন দিয়ে যদি সবাইকে এমপ্লয় করতে হয়, এটা ইম্পসিবল আইডিয়া। তাহলে সবাইকে বাড়িতে একটা চেক পাঠিয়ে দিতে হবে, সুতরাং সেটা সম্ভব না। এটা করার রাস্তাই হচ্ছে বিনিয়োগ বাড়ানো ইকোনমিতে। এটা ছোট বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী সবার জন্য সত্য। এই জায়গায় যেহেতু চাঁদাবাজিকে খুব একটা কন্ট্রোল করা যায় নাই, সেজন্য আসেনি। শূন্য দারিদ্র্য বাংলাদেশে আমার ধারণা আগামী দশকের মধ্যে, এক দশকের মধ্যে হবে। শূন্য দারিদ্র্য বলতে পৃথিবীতে যেটা মিন করে 2%-এর কম লোক যদি দরিদ্র সীমার নিচে থাকে তাহলে। এখন সেটা আমার ধারণা যদি ইকোনমি মুভ করে যায় 10 বছরের মধ্যে এটা অ্যাচিভেবল। পৃথিবীর বহু দেশ এই কাজ করেছে, সুতরাং ইম্পসিবল না। কিন্তু এই সরকারের সময় আমরা দেখলাম যে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে গবেষণা করে বলা হয়েছে যে যেখানটাতে বলা হচ্ছে একেবারে স্পেসিফিক যে দারিদ্র্য আরো কমার পরিবর্তে বেড়ে গিয়েছে। এই সরকারের, আপনি আরেকটি বিষয় বলছিলেন যে এই সরকারের বেশ কিছু কর্মকর্তা বা উপদেষ্টা বা তার সঙ্গে যারা ছিলেন তারা এদেশের নাগরিক নন। এই যে তারা দেশের নাগরিক নন, তাহলে তাদের কর্মে কি সেটি প্রতিফলিত হয়েছে যে আমি নাগরিক নয়, অতএব এই দেশ নিয়ে ভাবনার কোনো কিছু নাই, এরকম কি? না, এরকম না। মানে যারা দেশ থেকে অনেক আগে চলে গেছে, তারা দেশটাকে যখন তারা গিয়েছিলেন 80-র দশকে ভাবছেন। দেশ পরিবর্তন হয়ে গেছে, মানুষের চিন্তার পরিবর্তন হচ্ছে, অতএব তারা দেশটাকে ওভাবে চিন্তা করতে পারেন না। এটা হচ্ছে আমার দিক থেকে আমি যেভাবে দেখি। তারা যে এখান থেকে সম্পদ পাচার করছে তাও না, কিন্তু তাদের ধারণায় যে বাংলাদেশ ছিল আর বর্তমান বাংলাদেশ এক জিনিস না। প্রমাণ দেখেন, চাঁদাবাজি কমে নেই। তারা নিজেরা দুর্নীতিবাজ না, কিন্তু চারিদিকে চাঁদাবাজি হচ্ছে, যেটার ফলাফল কিছুটা হলেও ভোটের মধ্যে আপনি পাচ্ছেন। ভোটের মধ্যে পাচ্ছেন যে মানুষ চাঁদাবাজির বিরুদ্ধে প্রচুর লোক ভোট দিয়েছে। এইটা ইম্পর্টেন্ট বোঝা। এবং এই জায়গায় আমার মনে হয় প্রফেসর ইউনূসের সরকার অতটা পারেন নাই। বাড়তি কারণ আমি যেটা বুঝি সেটা হচ্ছে রাজনৈতিক সরকারের যে ক্ষমতা থাকে এগুলো দূর করার জন্য একটা নিরপেক্ষ সরকারের এত ক্ষমতা নাই। নিরপেক্ষ সরকারের কথা আকাশে উড়ে যায়। রাজনৈতিক সরকার যখন একটা কথা বলে তখন তার দলীয় লোকজন একেবারে গ্রাম থেকে শুরু করে তারাও এটাকে দেখতে চায়, ফলে সুবিধা আছে। এই সুবিধাটা তত্ত্বাবধায়ক সরকার আমাদের পায় না, ইন্টারিম সরকার এটা পায় নাই। সুতরাং তাদের যে চিন্তাটা ছিল জিরো দারিদ্র, এগুলো চিন্তাটা, এই চিন্তাটা করার জন্য যে পলিটিক্যাল ইনস্টিটিউশন দরকার এটা তাদের হাতে ছিল না। সো আমি মনে করি ওনারা আশা তৈরি করেছেন, বলছেন এটা করা যায়, করা সম্ভব, ভবিষ্যৎ দেখা যাবে কি করা যায়। আমি সে প্রসঙ্গে আরেকটু আসতেছি, আপনি যেটি বলছিলেন, তো সেক্ষেত্রে কি যারা উনি যাদেরকে হায়ার করে নিয়ে এসেছিলেন বিদেশ থেকে, বিভিন্ন মেধাবী লোকজনদেরকে ওনার দৃষ্টিতে উনি তাদেরকে হায়ার করে, এই সিদ্ধান্তটা কি তাহলে ভুল ছিল অধ্যাপক ইউনূস সরকারের? আমি পার্টলি বলবো যে উনি যদি দেখেন, আপনি যারা এই এই সরকারের ক্ষেত্রে সবচেয়ে সাকসেসফুল উপদেষ্টা তারা সবাই কিন্তু দেশের। আপনি খেয়াল করে দেখেন, দেশে যারা ছিলেন তারা অনেক ভালো চিন্তা করতে পারছে। অনেকের সমালোচনা আছে, কিন্তু তারা চিন্তা করতে পারছে। যারা বাইরে থেকে এসেছেন তারা চিন্তাও করতে পারেন না। তার মানে তাদের ধারণা একটা ইউটোপিয়ান চিন্তা, বাংলাদেশ এই জায়গায় ছিল, দেখে গেছিলাম 80-র দশকে, আজকে এসে ওই জায়গায় বাংলাদেশ চান্সেস, বাংলাদেশ ওই জায়গায় নাই। সুতরাং তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কি বলবে, ভিজিবল ইম্প্যাক্ট আমি কম দেখেছি এই সমস্ত লোকের ক্ষেত্রে। কিন্তু দেশের ভেতরে যারা, তারা কিন্তু সমালোচনা, অনেকে সমালোচিত হয়েছেন, কিন্তু তাদের চিন্তা ছিল দেশটাকে তুলে ধরার, এবং তারা সেটা করেছেন। যেটা সম্ভব হয়নি বা করা উচিত, চিন্তার উচিত ছিল না, সেটা হচ্ছে তাদের পক্ষে, নিরপেক্ষ সরকারের পক্ষে, অল্প দিনের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে 12-15 মাসে অথবা 2 বছরে 3 বছরেও যে পরিবর্তন করতে পারবেন এটা হবে না। যার জন্য দেখেন যতবারই বাংলাদেশে ইন্টারাপশন হয়েছে তত্ত্বাবধায়ক ফর্মে, তখন 3 মাস থেকে তারা চলে গেছে। তাদের একটাই কাজ ছিল ভালো ইলেকশনটা ভালো করে। এটা আমার ধারণা ইনিও করেছেন, কিন্তু আরো আগে দিতে পারতেন, সেটা আমার এখনো ধারণা তাই। কিন্তু বাকিগুলো অনেকটা
প্যাশনেট চিন্তা মানুষের মনে উদ্বুদ্ধ করা যে এটা সম্ভব, এটা করা যায়, আমার কাছে মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে তারা কাজ করতে পেরেছেন, কিন্তু যতটা সাকসেসফুল আশা করা যাচ্ছিল করতে পারেন না। এই সরকারের বিশেষ সহকারী আমরা দেখলাম যে বিডা যেটাকে আমরা বলি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সেখান থেকে বিনিয়োগকে উৎসাহিত করবার জন্য একটি ডাকঢোল পিটিয়ে একটি সম্মেলন করা হলো। তার কি কোনো আউটকাম আমরা কি পেয়েছি? আশা করা যায় না। মানে আমার মনে আছে তখনও আমরা বলেছি, বিভিন্ন যারা আমরা দেশে ছিলাম আমাদের চিন্তা ছিল যে এটা সম্ভব না। কারণ আপনি এভাবে চিন্তা করেন, দেশি বিনিয়োগকারী দেশ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। সো যতক্ষণ দেশের লোক, আপনি একইভাবে চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্ট বাজারে বিক্রি করতে চাচ্ছেন, আপনার দেশে এটা কিনে না কেউ, এটা এক্সপোর্ট করতে পারবেন। অতএব মাথায় রাখতে হবে নিজের দেশের বিনিয়োগকারীরা, ভালো হোক মন্দ হোক, ছোট হোক বড় হোক, তারা দেশে যখন ইনভেস্ট করবে, তারা যখন দেশে টাকাটা রাখবে, তখন আপনি বিদেশ থেকে আর আসবে না। হলে বিদেশ থেকে যারা আসবে এরা খুব অল্প সময়ের জন্য আসছে, টাকাটা উঠিয়ে নিয়ে চলে যাবে। সো এক ধরনের ফটকা বাজারি বিজনেস। আমি যদি বলি ইনভেস্টমেন্ট, লং ইনভেস্টমেন্টে কেউ আসতে চাইবে না। আমি সেটি হয়তোবা আপনি যেভাবে দেখছেন, এর বাইরে আরেকটি বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই। আমি যেহেতু বলছিলাম যে অধ্যাপক ডক্টর ইউনূসের যে উদ্যোগগুলো বা তার সরকারের যে উদ্যোগগুলো, সেগুলো আসলে কতটুকু মানুষ গ্রহণ করলো এবং কেন ছিটকে পড়লো লক্ষ্য থেকে। যেমন ব্যাংক ব্যবস্থায় সংস্কার আমরা একটি দেখলাম, পুঁজিবাজার ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ দেখলাম, জাতীয় রাজস্ব বোর্ডকে পৃথকীকরণ ও আপনার নীতি এবং বাস্তবায়ন, এর কোনোটি কিন্তু শেষ পর্যন্ত এসে খুব আলোর মুখ দেখলো না। এর কারণটা কি? ডিফিকাল্ট আমার কাছে এভাবে বলা। আমি যেভাবে চিন্তা করি, চিন্তাগুলো ভালো ছিল। যেমন ধরেন রাজস্ব বোর্ডকে আলাদা করা, এগুলো দরকার ছিল, এখনো আছে। কিন্তু আটকে গেল কেন? আটকে গেল একটা হচ্ছে যারা সরকারের আমলা গ্রুপ তারা চায় নাই, এটা একটা। ইভেন উইদিন রাজস্ব বোর্ড তাদের মধ্যে একটা আপত্তি ছিল। সুতরাং এই গ্রুপটা আপত্তি করছে, কিন্তু পলিটিক্যাল যেহেতু ব্যাকিং নাই সরকারের, এই জন্য বেশি জোর করতে পারে নাই। সরকারের ডিপেন্ডেন্সি, এটি তো জরুরি ছিল, তাই এটা জরুরি ছিল, এটা একটা। আপনি যদি বলেন যে ব্যাংকিং সংস্কার, পদক্ষেপ যে নেন নাই তা না, কিন্তু পদক্ষেপগুলো নিয়ে যে সংস্কারটা, যদি বলেন যে ব্যাংক ব্যবস্থাকে ঘুরে দাঁড়িয়েছে, আনসার হচ্ছে এখনো দাঁড়ায় নাই। এবং এটা ভবিষ্যতে দেখবে, যদিও গভর্নর মনে করছেন যে এটা পরিবর্তনের সূচনা, কিন্তু অনেকে ভাবছেন যে না, নট নেসেসারিলি। কারণ আমরা যে ব্যাংকগুলোকে ধসে পড়লো, আমি এখনো বলি যে কাউকে তো শাস্তি পেতে দেখলাম না। আমি একেবারে মনে হলো যে ব্যাংকের মালিক এককভাবে সব কাজ করে ফেলছে, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু এর সাথে যারা জড়িত ছিলেন কাউকে আমরা বিচারের আওতায় আনতে পারিনি। সংস্কার বলতে একটা হচ্ছে সংস্কার করা হচ্ছে নিয়ম নীতি বদলানো, যাতে ভবিষ্যতে এই ধরনের লুটপাট কেউ করতে না পারে। সেটা যদি চিন্তা করা হয় তাহলে হয়তো বা কিছু পরিবর্তন আপাতত আসছে, কিন্তু তারপরে সেটা কাগজে পরিবর্তন, কাগজে না। কিন্তু তারপরে আমি মনে করি যে জিনিসটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি উইথ রেসপেক্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনায় ঢুকে যাচ্ছে। এটা আমার কাছে ডেঞ্জারাস মনে হচ্ছে। কোনো রেগুলেটর যারা ব্যাংকে রেগুলেট করবে তারা ব্যাংকার না, তারা ব্যাংকিং বোঝে না। তারা যেটা বোঝে সেটা হচ্ছে কিভাবে রেগুলেট করা যায়। তাদেরকে দিয়ে আপনি ব্যাংক চালাতে পারবেন না। তারা যেটা হবে, ব্যাংকে যেটা হবে কেরানিগিরি হবে, অর্থাৎ আমি লোন দিলে দিল, না দিলে না দিল। অতএব তার তো কোনো রেসপন্সিবিলিটি নাই। অতএব এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের উদ্যোগটা ভালো ব্যাংকার দিয়ে ব্যাংক চালানো। ব্যাংকারদের কতগুলো গুণ আছে, আমরা যতই বলি যে ব্যাংকাররা অনেক দোষী, কিন্তু ভালো ব্যাংকার দিয়ে দেশ চালানো এবং ব্যাংক তৈরি করা, এটা দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছে এটার অভাব এখনো অনুভূত হচ্ছে এবং এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। ধন্যবাদ অধ্যাপক কে এম এনামুল হক। আমরা আবার আপনার আলোচনা শুনবো, তার আগে একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচনা আগামী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর এনামুল হক। আমরা আবার আলোচনায় ফিরছি। আপনি যে আলোচনা আমরা করছিলাম যে ব্যাংক সংস্কারের মধ্য দিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটি কতটুকু আসলে কার্যকর হলো, আপনি যে কথাটি বলছিলেন যে
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে ব্যাংক পরিচালনাটা হয়তো যুক্তিযুক্ত না। এবং আমরা যেটা দেখলাম, ব্যাংক কোম্পানি আইন সংস্কার করতে গিয়ে সেখানটাতে একটি জায়গায় হয়তো এমনভাবেই বলা হয়েছে, আমার যতটুকু মনে পড়ে, যে বাংলাদেশ ব্যাংকের লোকেরাও বা কর্মকর্তারাও এই বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারে। এই বিষয়টিতে কেন আসলো? এটি আসলে কতটা যুক্তিপূর্ণ? মানে আমিও এটা শুনেছি, এই জন্য বললাম যে এটা শুনেছি, এটা আমি যুক্তিপূর্ণ মনে করি না। এটা হবে কি, এটা লং টার্মে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক ওনারদের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, এবং ব্যাংকগুলো নিয়ম পালন না করলেও যাদের সাথে সম্পর্ক তৈরি হবে, ভবিষ্যৎ এমডি করবে, তারা এটাকে ইগনোর করবে, অর্থাৎ রেগুলেশন আরও খারাপ হবে। আমি মনে করি এই জায়গায় বার দেওয়া উচিত যে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরিভাবে অ্যাটলিস্ট 2 বছর চাকরি শেষ না হওয়া পর্যন্ত কখনোই ব্যাংকিং সেক্টরে ঢুকতে পারবে না। কারণ আমি যাকে রেগুলেট করব সেখানে যদি আমি ঢুকতে পারি, তাহলে তো আমার প্রচেষ্টা থাকবে ওদিকে যাওয়ার। এবং সেই কারণেই রেগুলেটরের ক্ষেত্রে আমরা বলি যে একটা ইকোনমিক্স যদি ইনস্টিটিউশন চিন্তা করি, ইনস্টিটিউশনাল ইকোনমিক্স বলো যে না, এটা আনফেয়ার প্র্যাকটিস, এই প্র্যাকটিসে যাওয়া উচিত না। না, আমরা তো সেটি দেখলাম, আমরা বিউরোক্রেসিতে দেখেছি, শুধু বিউরোক্রেসি না, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদেরকে দেখেছি যারা অনিয়ম, দুর্নীতি, অনাচার করেছে বিভিন্ন সময়। সেটি আমলাতন্ত্রে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কথা বলেন, তারা যাদের সাথে যোগসাজশে এটি করেছে, তারাই আবার যে কর্মকর্তা, তারাই কিন্তু আবার ওই ব্যক্তিদের ওই প্রতিষ্ঠানে গিয়ে কাজ করেছে, এবং কাজ করে কোন কোন পথে কোন কোন কাটা আছে সেটি তারাই দেখিয়ে দিয়েছে, এবং দুর্নীতিটা কিভাবে করা যায় সেই পথটা বাতলে দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু মানে ব্যাপক অভিযোগ রয়েছে যে গত সরকারের সময় যে অনিয়ম, দুর্নীতি বা পাচার যেটি হয়েছে, তার সাথে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদেরও যোগসাজশ রয়েছে। আপনি যেটি বলছিলেন যে যদি আক্ষরিক অর্থে বা দৃশ্যমান কোনো বিচার কি হয়েছে, যারা টাকা পাচার করে নিয়ে গেছে এবং যারা সহযোগিতা করেছে তাদের কি কোনো বিচার হয়েছে? আমরা দেখলাম যে বিচার হয়েছে শুধুমাত্র বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের বিচারটা কি? তারা পথে বসে গিয়েছে, তাদের কোনো মা বাপ নেই, তারা একরকম এতিম হয়ে গেছে, মানে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার মতো। কিন্তু যারা এই কাজগুলো করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। এখন কি আপনি আশা করতে চান, আশা করতে পারেন কিনা যে নির্বাচিত সরকার এসে যে বিগত সরকারের সময় যারা লুণ্ঠন করলো তাদেরকে অন্ততপক্ষে খুঁজে বের করবে, এবং যারা সংশ্লিষ্ট ছিল নিয়ন্ত্রক সংস্থার মধ্য দিয়ে তাদের উদ্ঘাটন করে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনবে? এটা আশা করা যায়, এটা চিন্তা করা উচিত। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে মানে ব্যাংকের সাথে জড়িত কয়েকটা গ্রুপ। একটা গ্রুপ যারা ডিপোজিটার, তাদের তো কোনো অপরাধ ছিল না, সুতরাং তারা এখন টাকাটা পাচ্ছে না, সেটা আস্থার অভাব, সেই জন্য সরকার যদিও বলছে। দ্বিতীয় গ্রুপ হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে দুটা গ্রুপ, একটা গ্রুপ যারা ব্যাংক পরিচালনা করেছে, আরেকটা গ্রুপ যারা শেয়ার হোল্ডার। এই শেয়ার হোল্ডাররাই পানিশমেন্টটা পেল অ্যাট দ্য এন্ড। এতে কি হলো, শেয়ার মার্কেটে ব্যাংকের শেয়ার লেনদেন করা, চিন্তা করা, এটা খারাপ হলো। বাট আমি আমি যেটা ওখানে আরো আস্থার সংকট তৈরি হলো। যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ইয়েস, যারা জড়িত ছিল এটার সাথে তাদেরকে বিচারে আনা, এবং তারা একা করে নাই। রিমেম্বার, ব্যাংকের যারা পরিচালনা পর্ষদের সদস্য, তারা যদি পরিচালনা পর্ষদ থেকে একটা কাগজ, একটা লোন অনুমোদন দিয়েও থাকেন, এটা উনি একা দেন নাই, এটার পেছনে ব্যাংকের শাখা থেকে শুরু করে লোন প্রসেস হয়ে আসছে। সুতরাং আমি মনে করি যে এর সাথে কিছু ব্যাংকার, দুর্নীতিগ্রস্ত ব্যাংকার জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত ছিল। বাংলাদেশ ব্যাংকের যেটা দায় ছিল, তারা এত বছরের মধ্যে কোনোদিন, মানে আমি এভাবে বলি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছেন, এটাই প্রমাণ করে যে বাংলাদেশ ব্যাংক কিছু না কিছু জড়িত ছিল। তাহলে উনি একাই সব কাজ করেছেন? গভর্নর পালিয়ে গেলেন, তার সাবঅর্ডিনেটরা যারা এক্সিকিউশনে ছিলেন তারা আনেন, এবং এদের অনেকেই এখন ব্যাংকিং এর সাথে জড়িত, এবং আমি মনে করি যে এই জায়গায় রেগুলেটর, যেমন ধরেন যে কারণে আমরা এনবিআর এর সাথে এই যে কাস্টমসকে আলাদা করতে চাচ্ছি, কেন চাচ্ছি? কারণ তারাই যদি নিজেদের নীতি প্রণয়নে চলে যায় তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। এখানেও তাই, আমরা একইভাবে যদি চিন্তা করি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো চিন্তা করা উচিত। আমরা এনার্জি রেগুলেটরি কমিশনে একই কাজ দেখেছি, কাজ করতে পারে না কেন? কারণ পিডিবির লোকজনই এনার্জি রেগুলেটরি কমিশন চলে আসছে, সেই জন্য মানুষ আপত্তি করছে যে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। সুতরাং আমার কাছে এখনও আমি মনে করি যে না, বাংলাদেশ ব্যাংকে সাবধানে হতে হবে, সে রেগুলেটর,
কোনো ব্যাংক যদি কোনো নিয়ম পালনে ব্যর্থ হয়, নিয়মটা ঠিক করবে, কিন্তু নিয়ম পালনে ব্যর্থ আমি গিয়ে ব্যাংক চালানো শুরু করব, আমার কাছে এটা গ্রহণযোগ্য সমাধান না। এটা বাংলাদেশ ব্যাংকে ইন দ্য লং রান আরও খারাপ করবে, আরও উইকার করবে। সুতরাং এটা ইম্পর্টেন্ট বোঝা যে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দিকে যাব না। আপনি বলতে পারেন জরুরি অবস্থা এটা করতে গেছেন, কিন্তু এটা এখন আইনে যেহেতু সিদ্ধ না হয়, যেটা আপনি বললেন, আমি এটার সাথে পুরোপুরি একমত না। না, ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আসতে চাই আপনার এখানটাতে, সেটা হলো যে আপনি যে বিষয়টা বললেন যে পুঁজিবাজারে যে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকেও আপনি শূন্য বানিয়ে ফেললেন যারা বিনিয়োগকারী ছিল। ওখানে দুই ধরনের বিনিয়োগকারী, একটি হলো যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার এবং যারা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করেছে। তো তারা সেকেন্ডারি মার্কেটে যে ট্রেড করেছে, যে ব্যালেন্স শিট কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন দেয়া হয়েছে বা কেন্দ্রীয় ব্যাংক যেটিকে লুক আফটার করেছে, সেখান থেকে প্রফিটের বড় বড় প্রফিটের আকার ঘোষণা করা হয়েছে, অঙ্ক ঘোষণা করা হয়েছে। একজন বিনিয়োগকারী তো দেখবে যে ব্যালেন্স শিট কি বলছে, সেই ব্যালেন্স শিট যারা অনুমোদন দিল তারাই আবার দিন শেষে এসে সেই বিনিয়োগকারীদের স্বার্থ কোনোভাবেই চিন্তা না করে তাদের টোটাল বিনিয়োগকে জিরো করে দিল। এটাকে কিভাবে দেখেন আপনি? মানে এখানে দুইটা আরও একটা সংস্থা জড়িত, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমি এই কারণে বলছি যে তাদের দায়িত্ব ছিল শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা, তারাও ব্যর্থ হয়েছে, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেও একই কাণ্ড হয়েছে। তাহলে এটা আরেকটা সংস্থা ব্যর্থতা দায় নেওয়া উচিত। সুতরাং শেয়ার মার্কেটের দায়ের ক্ষেত্রে পার্টলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দায়ী। আর ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো আইন বুঝতে হবে যে আমরা ব্যাংক পরিচালনা দুটো আইন দ্বারা চলে, একটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যাক্ট। এখন বাংলাদেশ ব্যাংক বলতে পারে আমার আইনে বলা আছে আমি জিরো করতে পারি, মানে আপনি চাইলেই করতে পারেন, আপনি চাইলেই মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু আমরা দেই না। এই যুক্তিটা আসা উচিত ছিল যে আমি শেয়ার হোল্ডারকে, এটা কি হবে লং টার্মে আমার শেয়ার মার্কেটটা নষ্ট হবে আরও বেশি করে, কারণ শেয়ার মার্কেট একটা পজিটিভ সাইড ছিল ব্যাংকগুলো। সুতরাং সেটা ইম্পর্টেন্ট। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার দায় পালনে ব্যর্থ হয়েছে, এবং এখানে আমি যেটা মনে করি আগামীতে নজর দেওয়া উচিত সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের স্বার্থ রক্ষা করার জন্য, গ্রাহক বলতে ডিপোজিটারের স্বার্থ রক্ষা করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়ার কথা, এবং সেটা যেন বাংলাদেশ ব্যাংকের ভিতর থেকে না হয়, এখানে বাইরে থেকে আসতে হবে যারা বোঝে। আর একইভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়ার কথা সাধারণ শেয়ার হোল্ডারকে রক্ষা করার জন্য। তাহলে প্রশ্নটা আসবে, এই দুটো ইনস্টিটিউশন যদি আমি শক্ত না করি এবং ডিসক্লোজার যদি না ঠিক মতো না দিই, তাহলে তো আজকে বলতে পারছেন যে আমরা রুল বদলিয়ে নন পারফর্মিং লোনসটাকে কম দেখিয়েছি, বেশি দেখিয়েছি, এটা হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে কার্পেটের নিচে ছিল যে লোনটা, আমি এটা বের করেছি, এটাও সত্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এগুলোকে শুদ্ধ করাটা ইম্পর্টেন্ট, খালি বের করাটা ইম্পর্টেন্ট না। শুদ্ধ করা, বলা যে আমি ব্যাংকে এই জায়গায় নিতে চাই, এবং যতটা সম্ভব ব্যাংকার দিয়ে নিতে হবে। আমি মনে করি কমার্শিয়াল ব্যাংকিং ভালো ব্যাংকার ছাড়া চলবে না। এখানে আমাকে বসিয়ে দিলে আমি সেই দায়িত্ব নেব না, সেই রিস্ক নেব না। ব্যাংকাররা অনেক রিস্ক নেয়, যার জন্য দেখবেন পৃথিবীতে এমডির অনেক বেশি বেতন পায়। কেন পায়? কারণ সে যে রিস্ক নেবে, সে যে প্রোডাক্টটা চিন্তা করবে, সে যে সার্ভিসটা চিন্তা করবে, এটা সাধারণ গোবেচারা কেরানি এটা করতে পারবে না। সুতরাং এই জায়গায় ব্যাংকারদেরকে আমি প্রফেশনালিজম, আমি মূলত যেটা বলছি প্রফেশনালিজম। আমরা সবাই মনে করছি আমি সবই পারি। আমার মনে হয় অর্থনীতিতে এখন প্রফেশনালিজম তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, যে এটা প্রফেশনাল গ্রুপের দায়িত্ব, তাদেরকে দিয়ে করেন, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন, কোনো অসুবিধা নেই, তাদেরকে শাস্তি দেন, যে শাস্তি দেওয়া উচিত সেটা দেন। কোনো ব্যাংকার যদি দায়িত্ব পালন না করে, উইলফুল নেগলিজেন্স যদি থাকে, উইলফুল নেগলিজেন্সের শাস্তি আছে, আপনি বলতে পারেন। কারণ বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা এমডির অ্যাপয়েন্টমেন্ট ভেটিং করে, তাহলে সে যদি উইলফুল নেগলিজেন্স থাকে আপনি তাকে শাস্তি দিতে পারবেন, সে শাস্তি দেন। কিন্তু আমি তাকে শাস্তি দিতে পারবো না, সুতরাং আমি বসে যাব, তখন আমার কলিগরা আমাকে নিয়ন্ত্রণ করবে না, তখন বাংলাদেশ ব্যাংক চোখ বন্ধ করে থাকবে। এটা আমার কাছে মনে হচ্ছে ডেঞ্জারাস প্রেসিডেন্স, এটা হওয়া উচিত না। ধন্যবাদ। আপনি যেহেতু বলছিলেন যে এমডিরা সাধারণত বেশি বেতন পায়, আমরা দেখলাম গত 18 মাসে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি যেটি বললেন যে ক্লিয়ারেন্সটা দিতে লাগে সেন্ট্রাল ব্যাংকের, সেখানটাতে ব্যাংকের এমডিদের কাছ থেকে যেহেতু একটি টার্গেট, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব কিছু মিলেই এমডিদের দায়িত্ব নিতে হয়,
তো এমডিদের ওয়েজেসটা কি হবে বা সম্মানীটা কি হবে, বেতনটা কি হবে, সেটিও বোর্ড সেইভাবে বার্গেন করে ঠিক করে। সেটি সেন্ট্রাল ব্যাংকে যাবার পর সেন্ট্রাল ব্যাংকের ধরে নেন কোনো একজন ডেপুটি গভর্নর, তার হাতেই এটি অনুমোদন দেয়া না দেয়া। তিনি বললেন আমি ডেপুটি গভর্নর, আমি পাই এত টাকা, আর তুমি এমডি, তুমি আমার চার গুণ বেশি বেতন পাবা, এটা তো হয় না। সে সেখান থেকে কাট করা শুরু করলেন। এটি কতখানি যুক্তিযুক্ত? এটা আমি একমত না, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের যারা কর্মচারী তারা সবাই সরকারি কর্মচারী, সুতরাং তাদের পে স্কেল তাদের জন্য হয়। কিন্তু ব্যাংকিং প্রফেশনাল যারা আছে, যারা প্রফেশনাল, তাদের বেতন আপনি ঠিক করার কে? কারণ সেটা ব্যাংকের পরিচালনা পর্ষদ ঠিক করবে, এই কারণে যে তারা ব্যাংকে এক জায়গায় নিতে চায়। খেয়াল করবেন, যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে প্রথম জন এবং দ্বিতীয় জনের বেতনের ফারাক অনেক হাই, কারণ প্রথম জনই মূলত চিন্তা করবে যে আমি এদিকে যাব। এই প্রফেশনাল কোয়ালিটিটা যদি ধরে রাখতে না পারেন, কি হবে? এই একই ব্যাংকার বাংলাদেশের বাইরে চলে যাবে, বাংলাদেশের বাইরে চলে যাবে। খেয়াল করে দেখেন, ব্যাংকারগুলো যদি দেশের বাইরে চলে যায় তাহলে দেশেরই লস, আমাদের গেছে তো অনেক ব্যাংকার বাইরে চলে গেছে। তাহলে এই জায়গায় চিন্তা করা উচিত, আমরা কেন সরকারি বেসরকারি দুটোর পেকে এক্স্যাক্টলি সেম করতে হবে? আমার আন্ডারে থাকলে আমার চেয়ে কম বেতন পেতে হবে? আনসার হচ্ছে তা না। যদি এফিশিয়েন্ট হয়, তাকে ধরে রাখতে চান। বহু দেশে ইভেন ইউনিভার্সিটি প্রফেসর আছে আমেরিকাতে, কানাডাতে আমি দেখেছি, সেখানে তারা বলছে যে না, এই প্রফেসরকে যদি চলে যায় ইউনিভার্সিটির ক্ষতি হবে, ভিসির চেয়ে বেশি বেতন পাচ্ছে সে। হোয়াট ইজ রং ইন ইট? এই চিন্তাটা আমাদের আসা উচিত। আমরা কেন যেন এক ধরনের ব্যুরোক্রেটিক চিন্তায় আছি, সংকীর্ণ মনা চিন্তা চেতনার মধ্যে আমরা রয়ে গেছি। আমি আশা করি, আমরা আশা করব নিশ্চয়ই নতুন সরকার এই জায়গাগুলোতে দৃষ্টি রাখবে এবং যাতে যে অন্যায় বা যে আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে সেগুলোতে আবার সংশোধন করবে। আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের নির্ধারিত আলোচনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক এনামুল হক, মহাপরিচালক বিআইডিএস। জনাব এনামুল হক, আমরা আবার একটু আপনার কাছে যেতে চাই, এবারে একটু প্রেক্ষাপট ভিন্ন করতে চাই, এই কারণে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বিএনপি এবং তার শরিকরা নতুন সরকার গঠনের পথে হাঁটছে। এবং আমরা যতটুকু জেনেছি, আজকাল দিন গড়ালেই হয়তো নতুন সরকার আমরা পাবো। সেই দল বা জোট, বিএনপির যে জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট যে ইশতেহার দিয়েছে, বিশেষ করে বিএনপি যে ইশতেহারটা দিয়েছে, সেখানে অর্থনৈতিক মুক্তির বিষয়ে অনেকগুলো কথা বলা হয়েছে। কিন্তু এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া জরুরি বলে মনে করছেন? আমি ইশতেহার যেটা দেখেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে ওয়েল রিটেন। মানে আমার কাছে মনে হচ্ছে পেছনে যারা কাজ করেছে তারা চিন্তা ভাবনা করেই কাজ করেছে, এটা হচ্ছে আমার প্রাথমিক ধারণা। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে তারা ইশতেহার, একটা প্রবলেম হচ্ছে আমাদের মতো দেশে, সেটা হচ্ছে সবাই ইশতেহার দেয়, একজন আরেকজনের সাথে বেশি কম্পিটিশনে দিচ্ছে, সুতরাং ইশতেহারের সব জিনিস ইমিডিয়েটলি বাস্তবায়নযোগ্য না। তবে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের একটা সুযোগ আছে, অপার সুযোগ এই কারণে যে বাংলাদেশের লোকেশনটা খুবই চমৎকার জায়গায়। পৃথিবীর কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশ, আপনি যদি এভাবে চিন্তা করেন। কেন্দ্রবিন্দু কেন বলছি? যে আমাদের এখান থেকে সারা পৃথিবীতে, এশিয়াতে যে কোনো ইম্পর্টেন্ট সেন্টারে যেতে 2 ঘন্টা বেশি লাগে না। ইন্ডিয়াও একটা ইম্পর্টেন্ট সেক্টর, কলকাতা মানে কুনমিংও একটা ইম্পর্টেন্ট সেন্টার, ব্যাংককও একটা ইম্পর্টেন্ট সেন্টার। তাহলে যদি খোঁজেন যে সব জায়গায় আমরা যেতে পারি খুব তাড়াতাড়ি, এরকম একটা সেন্ট্রাল লোকেশনে এসে আমার মনে হয়, আমি সাজেস্ট করব একটা অর্থনৈতিক কমিশন তৈরি করা, যে কমিশন শর্ট টার্ম এবং লং টার্ম সাজেশনগুলো দেবে। এই কারণে যে অর্থনীতি যদি ঘুরে না দাঁড়ায়, তাহলে ডিফিকাল্ট হবে এই গভর্নমেন্টের পরবর্তী পর্যায়ে যাওয়া, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে জিনিসটা ইম্পর্টেন্ট ইমিডিয়েটলি, সেটা হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা। এটা করা যত সোজা মনে হচ্ছে তা না। মানে আমাদের দেশে একটা বাড়তি প্রবলেম হচ্ছে এখন, সেটা হচ্ছে আপনি চাঁদাবাজিকে আপনাকে তকমা লাগিয়ে দেওয়া। ফেসবুক আছে, ইউটিউব আছে, ট্যাগ লাগিয়ে দেওয়া। এই যে ট্যাগ লাগিয়ে দিল, এটা থেকে বেরিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। সুতরাং এই সরকারকে এই ট্যাগ লাগানোর পেছনে সত্য প্রকাশ করে
বলতে হবে যে এটা মিথ্যা। তার মানে আমরা যদি আবার জোর করে বলি না তাকে শাস্তি দেবো, সে কেন এটা লাগাইলো, এটা দিলে কাজ করবে না। যেটা কাজ করতে হবে সত্য উদ্ঘাটন করা, এবং সেই জন্য একটা টিম থাকা উচিত সরকারের। আমার কাছে মনে হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে এটা ফেসবুক ইউটিউবের যুগ। এই যুগে মানুষের পেছনে শব্দ তৈরি করা, বিভিন্ন জিনিস বলা, সত্য মিথ্যা, মিথ্যা সত্য বলে মানুষকে কনফিউজ করার মতো যথেষ্ট সুযোগ আছে। এরকম একটা পৃথিবীতে বসবাস করে আমরা তো নিশ্চয়ই এগুলো কন্ট্রোল করতে পারবো না। যেটা করা উচিত, সত্যটা প্রকাশ করা উচিত, যিনি মিথ্যা বলছেন তাকে বিব্রত করা উচিত যে আপনি মিথ্যাটা বললেন কেন। সো এই স্ট্র্যাটেজিটা যেন সরকারের হাতে থাকে, এটা আমার ধারণা সরকার করা উচিত। কারণ আধুনিক এই ইয়াঙ্গার গ্রুপ যদি আসে তাদের এটা মাথায় থাকা উচিত, এটা জোর করে করলে হবে না। আর দলীয় চাঁদাবাজদের যদি তারা কন্ট্রোল করতে না পারে দুঃখজনক হবে। মানে আমি আশা করব কয়েকটা দলীয় চাঁদাবাজ বলতে স্বীকৃত কি এরকম কিছু আছে? না, মানে দলের লোক, দলের আশ্রয় বা দলের নাম ভাঙিয়ে, এক্স্যাক্ট নাম ভাঙিয়ে আছে। এখন আমরা কি আশা করব? আমরা কয়েকটা জিনিস আশা করব। একটা হচ্ছে সরকারের মন্ত্রিসভায় যেন লোকগুলো যায়। আপনি এভাবে চিন্তা করেন, জিয়াউর রহমানকে অনেকে আজকে, উনি 3.5 বছরের শাসনকাল এখনো মনে রাখে, কারণ ওনার ক্যাবিনেটে অনেক জ্ঞানী লোক ছিল। আপনি খেয়াল করে দেখেন ওই সময় যে জ্ঞানী লোকগুলো ছিল, সমাবেশ ছিল, এম এন হুদা ছিলেন, প্রফেসর আবুল ফজল ছিলেন, এরকম অনেককে কিন্তু উনি আনতে পেরেছিলেন। এবং জ্ঞানী লোকদের সুবিধাটা হচ্ছে তারা আপনাকে আইডিয়া দেবে, আপনি পলিটিশিয়ান এটাকে ইমপ্লিমেন্ট করবেন। এই একটা অভাব আমরা অনেক দিন ধরে পাচ্ছি প্রত্যেকটা সরকারে। আমরা সরকারের চারিপাশে এরকম একটা সমাবেশ যদি থাকে, কারণ জ্ঞানী লোকরা শাসক হিসেবে খুব ভালো তা বলবো না, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে খুব ভালো না, কিন্তু তারা বলতে পারবে এদিকে যাও, যেটা লং লাস্টিং পথ দেখাতে পারবে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে জিয়াউর রহমানের লিগেসি, 3.5 বছরের লিগেসি, কিন্তু খেয়াল করেন অনেস্টি ওয়াজ হিজ পিলার, একটা ফ্ল্যাগ ছিল যে আমি অনেস্ট। এটা তৈরি করাটা যদি এখনই তৈরি করতে না পারে নতুন সরকার, তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে। শুরু থেকে এটা করতে হবে। সুতরাং এটা ইম্পর্টেন্ট। তাহলে কি করতে হবে? আমি ক্যাবিনেট এবং আশেপাশে এমন লোকদের জড়ো করব যেখানে জ্ঞান থাকবে, ইম্পর্টেন্ট বুদ্ধিমান লোকের সমাবেশ থাকবে, একই সাথে যারা চাঁদাবাজ বলে চিন্তা করছে, যতদিন তারা ক্লিন না হচ্ছে ততদিন তাদেরকে ক্যাবিনেটে না আনা, চিন্তা করা যে এটা। এবং অনেক বিজ্ঞ লোক শুধু না, অনেক এক্সপেরিয়েন্স লোক বিএনপির মধ্যে আছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো যাতে তারা কোয়েশ্চেন করতে পারে যে এটা হলো না কেন। সুতরাং আমি মনে করি স্ট্র্যাটেজিগুলো উচিত। তবে আমি অন্যায়কে প্রশ্নবিদ্ধ করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমার এখনো মনে হয় যে যেহেতু আমি ইশতেহারটা দেখলাম, ইশতেহারের ভাষাগত দিক থেকে যদি চিন্তা করেন, চিন্তার দিক থেকে তারা যেগুলো বলছেন যে আমার ইমিডিয়েট দরকার হচ্ছে দুর্নীতি দূর করা, এটা তাদের একটা টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। এগুলো একটা আরেকটার সাথে জড়িত। যদি আমি দুর্নীতিবিহীন সরকার প্রতিষ্ঠা করতে পারি, মানুষের কাছে যদি প্রতিষ্ঠিত হয় যে এই সরকার দুর্নীতি প্রশ্রয় দেয় না, তাহলে দেখবেন বিনিয়োগ বাড়বে ইকোনমিতে। বিনিয়োগটা কোথায় হচ্ছে? যে লোকটা দিনে 100 টাকা প্রফিট করে, তার 100 টাকায় যদি চাঁদাবাজরা নিয়ে যায়, তাহলে সে বলবে আমার এগুলো করে লাভটা কি? সুতরাং মাথায় রাখতে হবে যে এটা ইম্পর্টেন্ট বোঝা। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, যেটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক নিয়ম সংস্কার। আমাদের দেশে চিরাচরিত যে নিয়ম, সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক রুলে কাউকে বেঁধে ফেলা। আমাদের লয়ের প্রাইমারি অ্যাসাম্পশন হচ্ছে আপনি একটা চোর, এবং সরকারকে আমরা এখনো চোর ধরার যন্ত্র হিসেবে আবিষ্কার করছি। আমি এটা থেকে বেরিয়ে আসতে চাই। মানে সরকার যেন মনে করে যে না, আমি মানুষকে সুযোগ দিতে চাই, এটা হচ্ছে সরকারের ফ্যাসিলিটেটর। আমি চোর ধরার জন্য এখানে বসি না, কিন্তু চুরি করলে আমি ছাড়বো না তোমাকে। এই যে নীতিগত পরিবর্তন, এটা আমাদের ব্যুরোক্রেটিক রুলে নাই। আমাদের ব্যুরোক্রেটিক রুলে আপনি ধরে নেবেন আপনি প্রথমেই চোর, এবং আপনাকে চোরি যেন না করতে পারেন আপনাকে সব দিক থেকে আটকানো। এই যে রুলসগুলো, এই রুলসগুলোর সংস্কার করা উচিত। এগুলো চট করে হবে না, শুধু ব্যুরোক্রেসিতে হবে না, কারণ ব্যুরোক্রেসি এইটুক সুবিধা আছে, তারা জানে যে আমার ক্ষমতা আমি ছাড়তে চাই না। সুতরাং এখানে একটা অভিজ্ঞ লোকের সমাবেশ করে চিন্তা করে যে আমি ছোট ছোট পরিবর্তন। ডক্টর, আমি সেখানে সেই ব্যুরোক্রেসির বিরুদ্ধে কিন্তু দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। তো সেই দুর্নীতিগ্রস্ত যে আমলাতন্ত্র, তাদের কাছ থেকে আপনি কতটা, তাদের মাধ্যমে এই দুর্নীতিমুক্ত কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন? মানে আমি ওই জন্য বললাম যে আমি আপনাকে আমার একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা যখন শ্বেতপত্র কমিটিতে ছিলাম, আমরা কি বলছি খুব ভালো করে খেয়াল করেন, আমরা বলছি যে মূল দুর্নীতি ব্যুরোক্রেসি থেকে এসেছে। জি,
এটা কিন্তু তারপরে পলিটিশিয়ান, তারপরে বিজনেসম্যান। তো আমরা যদি অর্ডারিং করি, ফার্স্ট হচ্ছে ব্যুরোক্রেসি, কিন্তু ব্যুরোক্রেসি ছাড়াও দেশ চলবে না, এটাও সত্য। তাহলে মাথায় রাখতে হবে, আমি ব্যুরোক্রেসিকে বলবো যে তুমি কাজ করবা, কিন্তু তোমার ক্ষমতাটা সীমিত করে দাও। এখন সীমিত করতে গিয়ে আমরা ক্ষমতা বাড়ানোর তালে আছে। এমনও ঘটনা আছে যে সরকারি ক্রয় যেখানে দুর্নীতি বেশি হয় সেটাকে এখন এমন এক জায়গায় নিয়ে গেছে। সেদিন আমি একটা কাজে বসছিলাম, সেখানে দেখলাম একদল বলছে যে আপনি আমাকে এখন বলছেন ইজিপি ছাড়া কিছু হবে না, ইলেকট্রনিক্যালি গভর্নমেন্ট প্রকিউরমেন্টে যাবে। এক ভেন্ডার আমাকে বলছে যে আমি সারা দিনে সাবমিট করতে পারিনি। বলে কেন? বলে রেজিস্ট্রেশন করতে গেলে কতক্ষণ পরে পরে এটা নাই হয়ে যায়। আমি বললাম আমার মনে হচ্ছে ইন্ডিয়ান ভিসার মতো। মনে আছে কিনা ইন্ডিয়ান ভিসা এক সময় তাই ছিল। তো এই যে অবস্থা, এই যে আপনি একটা সংস্থাকে দিলেন এবং তারা এখনো ক্যাপেবল হতে পারে না সব জায়গায়, দোষটা তাদের না, কারণ প্রথম দিকে আসছে। অতএব এগুলো যত বেশি আপনি ক্ষমতা বাড়াবেন তত বেশি ইনস্টিটিউশনগুলো দুর্নীতিগ্রস্ত হবে। এবং তারা কি করবে? তারা এটাকে ইনকাম মনে করছে। তাদের এটা ইনকাম সোর্স না। মানে এই সেন্সে যে আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংক প্রফিট করে, স্যার হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো প্রফিট করার জন্য তৈরি করে নেই আমরা। আমি যদি বলি না ইজিপি পিপিআর অথরিটি প্রফিট করবে অথবা ইউজিসি প্রফিট করবে, এরকম রেগুলেটরকে প্রফিট করতে আমরা বসে নেই। তাকে বলা হয়েছে প্রফিট যেন কম হয় অন্যদের, সেটা করার জন্য। তাদেরটা কমিয়ে আমারটা বাড়িয়ে দেব, এটা হবে না। সুতরাং আমি যেটা মনে করি, আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে যে মনে হয় ক্ষমতার এই হাত থেকে ওই হাতে দিলেই হবে। আনসার হচ্ছে তা না। আপনি বিশ্বাস করেন যে এই লোকগুলো সৎভাবে করবে। দুর্নীতি করলে আপনি তাকে ধরেন, কিন্তু দুর্নীতি করতে দেব না সেটা চিন্তা করতে গিয়ে আমরা যেভাবে রুল তৈরি করছি, এটা অনেককে দমিয়ে দেবে, অনেক কাজ করতে পারবে না। আমার কাছে মনে হচ্ছে চিন্তার এই পরিবর্তনটা আসা খুব দরকার। ডক্টর এনামুল হক, আমি শেষ করব, সংক্ষেপে যদি একটু বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনিও যে কমিটির মধ্যে ছিলেন, কমিশন কতগুলো হয়েছিল, সেই সময় বলেছিল যে সরকার এটি পারবে, করবে স্বল্প মেয়াদে, কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদের জন্য কিছু ফুটপ্রিন্ট রেখে যাবে। এই 15টি কমিশন হলো, সেরকম কি করে রেখে যেতে পারছে বলে মনে করেন? এখন তার সুযোগ নতুন করে কিছু নাই, কিন্তু রেখে গেছে কিনা এরকম কিছু কিছু ক্ষেত্রে রেখে গেছে। কিছু কিছু ক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টগুলো গভর্নমেন্টের ডকুমেন্টেশনে এসে গেছে, কিন্তু এর পরবর্তী ধাপ হচ্ছে এটার সুপারিশগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া। এবং এখানে আমার একটা সাজেশন হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয় অথবা ক্লাস্টার ধরে, মনে করেন ট্রান্সপোর্টেশন, রেলপথ, নৌপথ সব মিলে একটা ক্লাস্টারে একটা উপদেষ্টা পরিষদ তৈরি করে দেওয়া, যেখানে জ্ঞানী লোকগুলো বলবে এটা করা উচিত, এটা করা উচিত না। আমরা একটা সাইলোর মধ্যে আছি। রোডস মনে করে নৌপথ এক্সিস্ট করে না, কিন্তু এরকম ক্লাস্টার করে যদি আমরা তৈরি সমন্বিতভাবে কতগুলো গ্রুপ তৈরি করা, যে উপদেষ্টা গ্রুপটা সরকারকে হিতোপদেশ দেবে, সরকার পালন করতেও পারে, নাও করতে পারে, কিন্তু উপদেশটা যেন যায় তাদের কাছে এবং তারা কথা বলার আগে যেন উপদেষ্টা পরিষদকে এটা শোনায়, এই পরিবেশটা তৈরি করা উচিত। এটা পৃথিবীর বহু দেশে আছে, আমাদের দেশেও যাতে এটি হয়, যাতে নতুন সরকারের যে লক্ষ্য বা নির্বাচনী ইশতেহার সেটি পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়। ধন্যবাদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানটাতেই। আমরা অনেকগুলো বিষয় জেনেছি এবং শুনেছি। নতুন সরকারের জন্য কি কি করণীয় তারও কিছু দিক নির্দেশনা পেয়েছি। আশা করতে চাই নতুন সরকার গঠন হবার পর প্রথম দিন থেকেই সরকার আমাদের এই পরামর্শগুলো গ্রহণ করবেন এবং সেইভাবেই বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারের বাস্তবায়ন হবে, দেশের দুর্নীতিমুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে হাঁটবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে প্রতিদিন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।